হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গুরু। আমি আজ থেকে ইংরেজি গ্রামার করব। ইংরেজি গ্রামার হচ্ছে এমন একটি মানে বিষয় ইংরেজির, যেখানে গ্রামার যদি না জানা হয়, ঠিকঠাকভাবে যদি কেউ গ্রামার না জানে, ঠিকঠাকভাবে যদি কেউ গ্রামার বুঝতে না পারে, তাহলে পরে সে ঠিকঠাক করে লিখতেও পারবে না, আর লেখার পর কনফিডেন্সও থাকবে না। তো যখন কেউ ইংরেজিতে কোনো একটা সেন্টেন্স লেখে, কোনো একটা সেন্টেন্স লেখার পর সবার আগে তার যে ভীতিটা থাকে সেটা হচ্ছে, আমি সেন্টেন্সটা ঠিক লিখলাম তো? সবার আগে ভয় থাকে যে আমার মানে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট তো? এই ভয়টা সবার আগে আসে, আর এই ভয় আসার পেছনে কারণ হচ্ছে আমার গ্রামার ঠিক নেই, ইংরেজি গ্রামার ঠিক নেই। তো ইংরেজি যদি গ্রামারটাকে ঠিকঠাকভাবে বুঝতে পারা যায়, ঠিকঠাকভাবে বোঝা যায়, মুখস্থ নয়, যদি বোঝা যায়, লিঙ্ক গুলা বোঝা যায়, তাহলে পরে গ্রামারটাকে ঠিকঠাকভাবে আয়ত্ত করে যাবে। আর ঠিকঠাকভাবে আয়ত্ত করতে পারলে সে একটা সেন্টেন্স ঠিক করে লিখতে পারবে। সেন্টেন্স লিখতে পারলে তার মধ্যে কনফিডেন্স আসবে। এবার এই যে মানে আমার চ্যানেল যেটা, সেটা হচ্ছে ইংলিশ গুরু। তো ইংলিশ গুরু চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে তিনটে সেগমেন্টকে উদ্দেশ্য করে এই ভিডিওগুলো বানানো। প্রথম হচ্ছে, ইংরেজি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। তো কোনো ল্যাঙ্গুয়েজকে জানতে গেলে আগে ভালো করে তার গ্রামারটাকে বুঝতে হবে। যদি গ্রামারটাকে বুঝতে পারা যায়, তাহলে ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে বোঝা যাবে। তো ইংরেজি ল্যাঙ্গুয়েজকে কেউ যদি বুঝতে যায়, সবারই মধ্যে একটা ইয়ে থাকে যে আচ্ছা, ইংরেজিটা যদি একটু বলতে পারতাম বা একটু লিখতে পারতাম, তো এটা তাদের মধ্যে একটা বেশ ভালো কনফিডেন্স আছে। তো তাদের জন্য এই ভিডিওটা। দ্বিতীয়ত হচ্ছে, কেউ যদি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ে, তার জন্য কারণ ইন ডিটেলসে দেখতে পড়ানো হবে। আর কোনো স্কুলের স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওটা। তো স্কুলের স্টুডেন্ট যারা আছে, তারা যদি এই ভিডিওটা দেখে, তাহলে পরে তাদের গ্রামারের প্রতি যে ভয়, প্রথম থেকেই দেশটা এত সুন্দর তৈরি হবে যে ইংরেজির প্রতি ভয়টা তাদের মধ্যে মানে চলে যাবে, যে ভয়টা আছে। আর কম্পিটিটিভ এক্সামে যারা পড়ছে, তাদের যতটুকু খামতি আছে সেখান থেকে পূরণ হয়ে যাবে, এখান থেকে পূরণ হয়ে যাবে। আর এইখানে ইংলিশকে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ যারা শিখতে যায়, তাদের ক্ষেত্রে ওটা কাজ করে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো, আমি পড়াবো তো সবকিছুই, মানে সবগুলো পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স স্ট্রাকচার সবকিছুই পড়াবো। পার্টস অফ স্পিচও প্রত্যেকটা গ্রামাটিক্যাল প্রোফাইল, নাউন, প্রোনাউন সবকিছুই পড়াবো। কিন্তু আজকে আমি মানে ছোট্ট করে একটা টপিক দিয়ে আমি শুরু করছি, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব দিয়ে শুরু করছি। তো ভার্ব হচ্ছে, মানে যদি কেউ যদি জিজ্ঞেস করে যে ভার্ব কি, তো ভার্বকে বিশেষ করে তিনটে শব্দ দিয়ে ডিফাইন করা যেতে পারে। একটা কেউ বলে স্ট্যাটিক, কেউ বলে অ্যাকশন, কেউ বলে হ্যাপেনিং। এই তিনটে দিয়ে ভার্বকে ডিফাইন করা যায়। তো এগুলো কি আমি পরে ডিটেলসে আসবো, কিন্তু সবার আগে আমি একটা জিনিস বলেছি, টাইপস অফ ভার্ব। ভার্ব কত প্রকার হয়, ভার্ব কত প্রকারের হয়। আমরা একটা ভার্বের প্রকার জানি, যেটাকে নাম দিই আমরা প্রাইমারি অক্সিলারি। এটাকে আমরা বলি হেল্পিং ভার্ব। তারপরে হচ্ছে মেন ভার্ব। মেন ভার্ব এটাকে আমরা বলি অ্যাকশন। কোনো কিছু অ্যাকশন নিতে হবে, মেন ভার্ব। এইটা হচ্ছে, তারপরে লিঙ্কিং ভার্ব। তারপর আছে ট্রানজিটিভ ভার্ব। এর সঙ্গে একটা আছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। একটা ভার্ব আছে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর একটা আছে এর সঙ্গে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তো পাঁচটা প্রকার দেখা গেল। আরো যেগুলো আছে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। তারপর হচ্ছে, আচ্ছা এটা মুছে নিই।
মোডাল অক্সিলারি ভার্ব। আর একটা ভার্বের সঙ্গে আছে এমটি ভার্ব। এরকম অনেকগুলা মানে প্রকার পাওয়া যায় যে ভার্বের কত রকমের প্রকার আছে। তো এরকম কতগুলো প্রকার আছে, তো এগুলো পরে আমি আরো ডিটেলস আলোচনা করবো, কিন্তু আজকে আমি এই ভার্বের এই 4 নম্বর পর্যায়ে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, খুবই গুরুত্বপূর্ণ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব কি সেটা একটু বুঝে নিই। ট্রানজিটিভ ভার্ব মানে এমনি কোনো ভার্ব ট্রানজিটিভ কি ইনট্রানজিটিভ কিনা সেটা দেখে বোঝা যায় না যতক্ষণ সেটা সেন্টেন্সে তার প্রয়োগ দেখা যাচ্ছে। সেন্টেন্সে প্রয়োগ না দেখে বোঝা যায় না যেটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে, কিন্তু সেন্টেন্সে তার প্রয়োগ দেখতে হবে। কিরকম প্রয়োগ? যদি ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যদি কোনো সেন্টেন্সে যে মেইন ভার্বটা থাকে আমরা চিনতে পারি যে একটা সেন্টেন্সে এটা মেইন ভার্ব। তো কোনো সেন্টেন্সে যদি কোনো একটা মেইন ভার্ব থাকে আর সেই মেইন ভার্বকে যদি আমরা হোয়াট বা হুম, কি বা কে দিয়ে যদি কোয়েশ্চেন করি, কোয়েশ্চেন করার পর ডাইরেক্ট আনসার পেয়ে যায়, মানে ডাইরেক্ট অবজেক্টকে পেয়ে যায়, তাহলে পরে সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। আর কোনো সেন্টেন্সে মেইন ভার্বকে আমি হোয়াট হুম দিয়ে কোয়েশ্চেন করলাম কিন্তু অবজেক্ট পেলাম না, তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্টকে পাওয়ার জন্য আমাকে হোয়ার, হাউ, হুইন এইসব দিয়ে কোয়েশ্চেন করতে হচ্ছে। এইসব দিয়ে যদি কোয়েশ্চেন করতে হয় তারপরে যদি অবজেক্ট পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বে যদি মেন ভার্বকে, সেন্টেন্সের কোনো মেন ভার্বকে যদি হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করি, দিয়ে যদি আমি অবজেক্টকে পেয়ে যাই ডাইরেক্ট, তাহলে পরে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি কোয়েশ্চেন করার পর অবজেক্টকে না পায় তাহলে যে ভার্বটা পাবো সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো এটা তো গেল থিওরিটিক্যাল পার্ট, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায়। রাহুল রান ফাস্ট। রাহুল রান ফাস্ট। এবার এইটা মেন ভার্ব হচ্ছে রান, এটা মেন ভার্ব। এবার মেন ভার্বকে যদি আমি কোশ্চেন করি যে রাহুল, কি দিয়ে কোশ্চেন করবো? হয় হোয়াট দিয়ে আর না হলে হুম দিয়ে, ট্রানজিটিভ কিনা দেখার জন্য। তো মেন ভার্ব ট্রানজিটিভ কিনা সেটা দেখার জন্য হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করবো। রাহুল কি দ্রুত, সরি রাহুল কি দৌড়ায়, কোনো উত্তর পাচ্ছি না। রাহুল কাকে দৌড়ায়, কোনো উত্তর পাচ্ছি না। কিন্তু রাহুল কিভাবে দৌড়ায়, হাউ দি কোশ্চেন, কোনো উত্তর পেয়ে যাচ্ছে, ফার্স্ট দ্রুত। তাহলে এটা হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব। এটা ইনট্রানজিটিভ ভার্ব হলো। তো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এখানে আমরা ইনট্রানজিটিভ ভার্বকে দেখলাম। এবার আসে একটা ট্রানজিটিভ ভার্বকে দেখি। হি পোস্টেড দ্য লেটার্স, মানে সে চিঠিগুলি পোস্ট করে দিয়েছিল। তাহলে এখানে পোস্ট হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বকে কোয়েশ্চেন করি সে কি পোস্ট করেছিল, আর উত্তর আসছে চিঠি পোস্ট করেছিল। হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে উত্তর আসছে সে চিঠি পোস্ট করেছিল। যখন আসছে সে চিঠি পোস্ট করে, তাহলে এটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। আরো কিছু উদাহরণ দিই।
হি স্লেপ্ট নয়েজলি, অনেকে নাক ডাকতে ডাকতে ঘুমোচ্ছিল এরকম কিন্তু এটা। তো হি স্লেপ্ট, স্লেপ্টটা মেন ভার্ব মানে ঘুমানো, এটা যদি মেন ভার্ব হয় তাহলে এখানে জিজ্ঞেস এসে যে কেমন ঘুমোচ্ছিল, এখানে কিন্তু হোয়াট দিয়ে কোয়েশ্চেন, কি ঘুমোচ্ছিল উত্তর পাওয়া যাচ্ছে না, কাকে ঘুমোচ্ছিল উত্তর পাওয়া যাচ্ছে না, কিন্তু কিভাবে ঘুমোচ্ছিল উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল ইন্টারনজেটিভ ভার্ব। ইন্টারনজেটিভ ভার্ব। আবার একটা যদি লিখি আই লাভ হার, আমি তাকে ভালোবাসি, তো এটা হচ্ছে মেন ভার্ব। এবার কাকে ভালোবাসি, হুম, দেখো হুম দিয়ে ডাইরেক্ট কোয়েশ্চেন করে কি উত্তর পেয়ে যাচ্ছে, কাকে ভালোবাসি, কাকে, তো এটাই হলো ট্রান্সিটিভ ভার্ব। আশা করি ট্রান্সিটিভ ভার্ব কি আর ইন্ট্রানজিটিভ ভার্ব কি বোঝা গেল, যে কোনটা ট্রান্সিটিভ ভার্ব কোনটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এবার যখনই ট্রান্সিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব কেউ বুঝতে পারবে, তখন সে আরেকটি জিনিস খুব ভালো করে বুঝতে পারবে যে প্রিপজিশনের সঙ্গে ভার্বের কি গভীর একটা সম্পর্ক আছে। প্রিপজিশন আর ভার্বের একটা খুবই নিবিড় সম্পর্ক আছে। যদি কেউ ট্রান্সিটিভ ভার্ব ইনট্রান্সিটিভ ভার্ব চিনতে না পারে, তাহলে পরে সে কোনোদিন সেন্টেন্সে প্রিপজিশন কিভাবে লাগাতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, সেটা বুঝতেই পারবে না। তখন মানে সে কনফিউজ হয়ে যাবে যে আচ্ছা এই সেন্টেন্সটা লিখলাম, এখানে কি প্রিপজিশন লাগানো যাবে কি যাবে না। তো যার ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্ব সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে, সে কিন্তু কনফিউশনে থাকবে না যে লাগাতে হবে কি হবে, কিভাবে সেটা আমি বোঝাই। ট্রান্সিটিভ ভার্ব কখনোই প্রিপজিশন নেয় না, প্রিপজিশন নেয় না। অর্থাৎ যে সেন্টেন্সে ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে সেখানে প্রিপজিশনের দরকার নেই। আর ইনট্রান্সিটিভ ভার্ব যদি ব্যবহার করা হয় তাহলে পরে প্রিপজিশন লাগবে, তাহলে প্রিপজিশন লাগবে। তাহলে সাবজেক্টে যদি এই সেন্টেন্সে যদি ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার হয় তাহলে পরে প্রিপজিশনের দরকার নেই, আর সাবজেক্টে যদি ইনট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করা হয় তাহলে পরে প্রিপজিশনের দরকার আছে। কি উদাহরণ দিয়ে বুঝে নিই। একটু আগেই লিখলাম যে না, এটা রাজ কল্ড সিমরন, রাজ কল্ড সিমরন। আর একটা লিখছি রাজ ইজ গোয়িং টু টেম্পল, মানে রাজ মন্দিরে যাচ্ছে। এবার এই সেন্টেন্সটাকে যদি দেখি তাহলে এই সেন্টেন্সে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে সেটা কি ভার্ব, হিন্দি কোয়েশ্চেন করি, কাকে ডাকে, সিমরনকে, কাকে ডেকেছিল সিমরনকে, এটা হয়ে গেল ট্রান্সিটিভ ভার্ব। আর এই সেন্টেন্স যদি ব্যবহার করি যে কি কাকে নেয়, কোথায় গিয়েছিল, হোয়ার, তাহলে এটা হয়ে গেল ইনট্রান্সিটিভ ভার্ব। এবার এই দুটো সেন্টেন্সকে যদি খুবই ভালো করে লক্ষ্য করি, তো দেখো যেখানে এই সেন্টেন্সে ট্রান্সিটিভ ভার্ব আছে কিন্তু কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয়নি, আর এই সেন্টেন্সে ইনট্রান্সিটিভ ভার্ব আছে কিন্তু এখানে প্রিপোজিশন ব্যবহার করা হয়নি। তো ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করলে প্রিপোজিশন দরকার নেই, কারণ ট্রান্সিটিভ ভার্ব ডাইরেক্ট অবজেক্টকে পাওয়া যায়, তো ট্রান্সিটিভ ভার্বের জন্য কোনো রকম প্রিপোজিশনের প্রয়োজন নেই। আর যদি ইনট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশনের প্রয়োজন হবে। তাহলে এবার কেউ যখন একটা সেন্টেন্স লিখবে, সেই সেন্টেন্স লেখার সময় যদি ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ ভার্বের ধারণাটা ঠিকঠাক থাকে, তাহলে প্রিপোজিশনকে কিভাবে লাগাতে হবে, কোথায় দিতে হবে, কনফিউশন থাকবে না, সে বুঝতে পারছে যে এখানে প্রিপোজিশন দিতে পারছে, এখানে প্রিপোজিশন লাগবে না, এরকম ভাবে সে ঠিক থাকবে, তবেই তো কনফিডেন্স আসবে। যখনই ধারণা স্বচ্ছ থাকবে তখনই কনফিডেন্স আসবে, তাছাড়া কখনই আসবে না। আর না হলে ওই প্রিপোজিশন লেখার যে নিয়ম, ছন্দে ছন্দে প্রিপোজিশন মনে রাখার নিয়ম, ও মুখস্থ করে করে মরে দিতে হবে।
এটা তো আমি যখন প্রিপোজিশন পড়াবো তখন আরো ভালো করে বোঝাবো যে প্রিপোজিশন কিভাবে ব্যবহার করতে হয়। তো এখানে আমি জাস্ট একটা ছোট্ট ডেমো দিলাম যে ট্রানজিটিভ ভার্ব কি আর ইনট্রানজিটিভ ভার্ব কি। আরো আমি দু একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে কিভাবে প্রিপোজিশন এখানে ব্যবহার করে। আমি যদি বলি আই এম গোয়িং টু স্কুল, সবাই ছোটবেলা থেকে এই সেন্টেন্স মানে মুখস্থ করে করে মরে গেছে, কিন্তু কোনোদিন এই সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করিনি এখানে টু কেন হলো, এখানে টু কেন হলো। কেউ বলবে আমি স্কুলের দিকে যাচ্ছি, কেউ বলবে আরো অনেক কিছু বলবে। তো মেনলি হচ্ছে এটা হচ্ছে হোয়ার দিয়ে কোয়েশ্চেন করলে যেটা পাচ্ছে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, সেই জন্য এখানে একটা প্রিপোজিশন বসবে। এবার এইখানে কেন টুই বসবে তার জন্য যখন প্রিপোজিশন পড়াবো তখন বোঝা যাবে যে এখানে টুই কেন হলো, অন্য কিছু কেন হলো না। কিন্তু স্ট্রাকচারে একটু ক্লিয়ার যে এখানে একটা প্রিপোজিশন হবে। এরকম 4 নম্বরে যদি আমি আরেকটা এক্সাম্পল দিই যে আই লাইক হার, বা আরেকটা এক্সাম্পল দিই রাজ লাইক সিমরান। তো এখানে এর কি মনে হচ্ছে হুম, এখানেও হুম। তো হোম দিয়ে কোশ্চেন করলে যেটা পাচ্ছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটাও ট্রানজিটিভ ভার্ব, সেই জন্য এখানে কোনো প্রিপোজিশন ব্যবহার করা নেই, তো কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয় না। তো ট্রানজিটিভ ভার্ব কখনো প্রিপোজিশন লাগে না, ইনট্রানজিটিভ ভার্বে প্রিপোজিশন লাগে। আর একটা উদাহরণ দিচ্ছি, হি স্লেপ্ট ইন দ্য বাস। কোথায় শুয়ে গেছিল, উত্তর কি আসছে বাসে। তাহলে এটা কি হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব, কোথায় দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, তো সেই জন্য এখানে প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের মানে মজা, রহস্য। তো যদি স্ট্রাকচারটা লিখতে হয়, স্ট্রাকচারটা কি হবে, তো স্ট্রাকচারটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্বের ব্যবহার করা হয়, টিভি মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের ব্যবহার করা হয়, তাহলে পরে সেই সেন্টেন্সে এনপি মানে নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন লাগবে না, প্লাস অবজেক্ট, সেই অবজেক্ট নাউন বা প্রোনাউন যা কিছু হতে পারে। আর যদি ইনট্রানজিটিভ ভার্বে ব্যবহার করা হয় তাহলে এইখানে প্রিপোজিশন লাগবে, প্রিপোজিশন লাগবে প্লাস হচ্ছে অবজেক্ট, সেই অবজেক্ট নাউন বা প্রোনাউন যা কিছু। তো এইটা হচ্ছে স্ট্রাকচার। তো আমি আজকে মানে ভার্বটার আমি একটা জাস্ট ডেমো দিলাম। তো আগামী দিনে ভার্ব আরো ডিটেলসে পড়বো, প্রত্যেকটা ভার্ব ইন ডিটেলস পড়বো, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন ইন ডিটেল পড়বো, টেন্স সেন্টেন্স স্ট্রাকচার। তো যদি আমার সঙ্গে ক্লাসগুলাই করা হয় তাহলে পরে একদম পুরো স্বচ্ছ ধারণা আসবে একটা গ্রামার সম্পর্কে, ইংরেজি সম্পর্কে ভয় ভীতি সব দূর হয়ে যাবে। যখনই গ্রামারটাকে বুঝে যাবে তখনই সে লিখতে পারবে, আর যখনই লিখতে পারবে তখনই কনফিডেন্স আসবে, যখনই কনফিডেন্স আসবে তখনই সে বলতে পারবে। তাই ইংরেজি ভয় করার দূর ইংরেজি ভয় দূর করার জন্য আমার চ্যানেল, এটা হচ্ছে ইংলিশ গুরু। তো যদি এরকম আরো অনেক কনসেপ্ট শিখতে হয়, আমার সঙ্গে ইংরেজি শিখতে হয়, তাহলে পরে এই চ্যানেলটা ফলো করো।